আরতি, আরে আরতি, কোথায় মরে গেলে? রাজেশের রাগে ভরা আওয়াজ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। রান্নাঘরে সবজি বানাতে থাকা আরতির হাত এমনভাবে কাঁপছিল যে হাতের হাতাটাও পড়ে গেল। বুকটা যেন বুক চিরে বেরিয়ে আসছিল। সে ঘাবড়ে গিয়ে গ্যাস বন্ধ করে তাড়াতাড়ি হাত মুছে রান্নাঘর থেকে বাইরে ছুটে গেল। সে উপস্থিত হওয়ার আগে আবার সে গর্জন করে উঠল, আরতি, শুনতে পাও না? কি হলো? কি হলো যে কি কেমন বাজে চা বানিয়েছ? কিছুই কি ঠিকঠাক বানাতে পারো না? আমি তো রোজকার মতোই বানিয়েছি, আরতি ধীরে ধীরে বলল। চুপ! রাজেশ উঠে দাঁড়ালো। আমি বলছি বেসদ বেসদ, বুঝেছ? রাজেশ আরতির কাছে এলো। 7 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, পুরো 7 বছর, আর এখনো তুমি ঠিকঠাক চা বানাতে পারো না? কোনো কাজের না তুমি? চিৎকার করতে করতে রাজেশ গরম চায়ের পুরো বাটি আরতির বাহুর ওপর ঢেলে দিল। আরতি চিৎকার করে উঠল। বাহুতে গরম চা পড়ার যে যন্ত্রণা হলো তা ভাষায় প্রকাশ করা যাবে না। তার বাহু লাল হয়ে গেল, ফোসকা পড়তে লাগলো। ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা 5 বছরের রিয়া তার মায়ের চিৎকার শুনে ভয়ে চোখ দুটো জোরে বন্ধ করে নিল। চুপ! একেবারে চুপ! আওয়াজ করলে জিভ টেনে ছিঁড়ে দেব। রাজেশ আরতির মুখ নিজের ভারী হাত দিয়ে বন্ধ করে তাকে দেওয়ালের দিকে ধাক্কা মারল। এবার যাও, আবার বানাও। আর এবার যদি চায় কোনো কমতি হলো তো এই বাটিটা তোমার মুখে ছুঁড়ে মারব, বুঝেছ? ভয় আর যন্ত্রণায় কাঁপতে থাকা আরতি টলটে টলটে রান্নাঘরে গেল। সে তার পোড়া অসাড় হতে থাকা হাতটা চলমান কলের নিচে রাখল। ঠান্ডা জল লাগায় জ্বালাটা একটু কমল, কিন্তু তার আত্মায় যে আগুন লেগেছিল তা আরও বেড়ে গেল। সে কাঁপতে থাকা হাটে আবার চা বানালো, আর ভয়ে জড়সড় হৃদয়ের সাথে চুপচাপ চায়ের বাটিটা তার সামনে রেখে আবার রান্নাঘরে চলে এলো। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। রাজেশ চা খেতে খেতে হলঘরে টিভি দেখছিল। আওয়াজ জোরে ছিল। হয়তো এটাই সঠিক সুযোগ বাপের বাড়িতে কথা বলার। আরতি নিজের ফোনটা বের করল। হাত কাঁপছিল। নম্বর ডায়াল করল। 2-3টে রিং হলো। তখন তার ছোট বোন স্বাতীর আওয়াজ এলো। হ্যালো দিদি, কেমন আছো? এত রাতে কিভাবে মনে পড়ল? স্বাতীর আওয়াজ এলো। সব ঠিক আছে তো? স্বাতী, মার সাথে কথা বলিয়ে দাও। আরতির আওয়াজ কাঁপছিল। দিদি, কাঁদছো কেন? জামাইবাবু কিছু বলেছেন? কিছু না, শুধু মার সাথে কথা বলিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ দিদি, দাঁড়াও। মা, দিদির ফোন। হ্যালো মা। মা, আমাকে তোমাকে কিছু বলতে হবে। এইটুকুনি বলতে পেরেছিল সে। তখনই সে কিছু অনুভব করল। তার মনে হলো যেন কেউ পিছনে দাঁড়িয়ে আছে। তার রক্ত জমে গেল। ভয় পাওয়া চোখে ধীরে ধীরে সে পিছনে ঘুরে দেখল। রান্নাঘরের চৌকাঠে রাজেশ দরজার ওপর হেলান দিয়ে দাঁড়িয়েছিল, হাত বুকে ক্রস করে। চোখে সেই বিপজ্জনক ঔজ্জ্বল্য। সে কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল? কতটা শুনেছিল? আরতির কোনো আন্দাজ ছিল না। আরতি তাড়াতাড়ি ফোন কেটে দিল। এটা রং নম্বর ছিল। সে ঘাবড়ে গিয়ে বলল, রং নম্বর? রাজেশ এক পা এগিয়ে এলো। রং নম্বর থেকে তুমি কেঁদে কেঁদে কথা বলছিলে? না, আমি তো। ফোন দাও আমাকে। রাজেশ প্লিজ, আমি বলছি ফোন দাও। রাজেশ তার হাত ধরল আর ফোনটা কেড়ে নিল। আর তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ছিল মা। রাজেশ আরতির দিকে দেখল। তার চোখে এখন রাগ নয়, আগুন ছিল। এটা রং নম্বর ছিল। তুমি আমার থেকে লুকিয়ে নিজের মায়ের কাছে অভিযোগ করছিলে? আরতি পিছনে সরে গেল। না, আমি শুধু। রাজেশ ফোনটা ধরল। হ্যালো শাশুড়ি মা। তার গলায় বানানো মিষ্টতা ছিল। হ্যাঁ, আরতি একদম ঠিক আছে। হ্যাঁ, এখনই দিচ্ছি তাকে। সে ফোনটা আরতির দিকে বাড়াল। আরতি কাঁপতে কাঁপতে হাতে ফোন নিল। বেটি আরতি, কি কথা? মায়ের চিন্তিত আওয়াজ এলো। ঠিক তো আছো তুমি? ঘাবড়ে গিয়েছিলে মনে হলো। আরতি রাজেশের দিকে দেখল। সে সেখানেই দাঁড়িয়েছিল, একদম পাশে, সব কথা শুনছিল। হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। এমনিই ফোন করেছিলাম। আচ্ছা মা, আমার কাজ আছে, পরে কথা বলছি। কিন্তু বেটি পরে। মা, এখন রাখছি বলে আরতি ফোন কেটে দিল। কয়েক সেকেন্ড নীরবতা রইল, ভয়ানক নীরবতা। আর তারপর আরতির গালে জোরে একটা থাপ্পড় পড়ল। লুকিয়ে বাপের বাড়ির লোকের সাথে কথা বলবে? আর একটা থাপ্পড়। আমার বিরুদ্ধে অভিযোগ করবে? সে আরতির চুল ধরল আর টেনে ধরল। তুমি নিজেকে কি মনে করো? আরতি চিৎকার করতে চাইছিল, কিন্তু সে জানত কেউ আসবে না তার সাহায্যের জন্য। তার শাশুড়ি তো এই দৃশ্য দেখে খুশিই হবে, আর তার অসুস্থ এবং অসহায় শ্বশুর চাইলেও কিছু করতে পারবেন না। রাজেশ তাকে দেওয়াল থেকে ধাক্কা মারল। আরতির মাথা দেওয়ালে ধাক্কা খেল। এত যন্ত্রণা! কিন্তু এই যন্ত্রণা তো রোজকার ছিল। যন্ত্রণার কারণে সে চিৎকার করে উঠল আর কেঁদে উঠল। আর শোনো, রাজেশ তার কবজি ধরল আর ফোনটা তার হাত থেকে কেড়ে নিল। যদি আবার বাপের বাড়িতে বলার চেষ্টা করো তো তোমার সেই অবস্থা করব যে কিছু বলার মতো থাকবে না, বুঝেছ? আরতি মাথা নাড়াল। বলো, বুঝেছ কিনা? বুঝে গেছি।
আরতির আওয়াজ কষ্ট করে বের হল। রাজেশ তাকে ছেড়ে দিল আর হল ঘরে চলে গেল। আরতি মেঝেতে বসে পড়ল, দেওয়ালের উপর ভর দিয়ে। তার গালে হাতের ছাপ ছিল, বাহু পোড়া ছিল, মাথায় যন্ত্রণা করছিল। রাজেশ সেখান থেকে চলে যাবার পর দরজার পিছন থেকে তার ভীতু মেয়ে রিয়া দৌড়ে তার মায়ের কাছে এলো। সেই ছোট বাচ্চাটি থরথর করে কাঁপছিল, তার বড় বড় চোখে এক গভীর অজানা ভয় ছিল। সে এসে তার মায়ের পায়ে জড়িয়ে ধরল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আরতি যন্ত্রণা ভুলে গেল। সে হাঁটু মুড়ে বসে পড়ল আর তার মেয়েকে বুকে জড়িয়ে নিল। কিছু হয়নি সোনা, কিছু না, সে তার কাঁপতে থাকা আওয়াজে বলল। মা, ঠিক আছে, দেখো, একদম ঠিক আছে। কিন্তু তার চোখের জল রিয়ার চুলের উপর পড়ছিল, যা তার মিথ্যে সান্ত্বনা সাক্ষ্য দিচ্ছিল। সে মেয়েটাকে চুপ করালো আর তারপর নিজের ক্ষত উপেক্ষা করে রাতের খাবারের প্রস্তুতিতে লেগে গেল। ওরা বাহু দিয়ে রুটি শাকা এক শাস্তির মতো ছিল। প্রতিটি নড়াচড়ায় তার চামড়া টানত আর এক তীব্র যন্ত্রণার ঢেউ তার পুরো শরীরে দৌড়াত। খাবার বানানোর পর সে সবাইকে খাবার পরিবেশন করল। যখন সে তার অসহায় পক্ষাঘাতগ্রস্ত শ্বশুরকে তার ঘরে খাবার দিতে গেল, তখন দরজাতেই তার শাশুড়ি কমলা দাঁড়িয়েছিল, যার চোখে নিজের ছেলের করা কাজের ওপর এক গভীর নিষ্ঠুর সন্তুষ্টি ছিল আর ঠোঁটে এক বিজয়ের হাসি ছিল। আরতি চোখ নামিয়ে ভেতরে চলে গেল। হুইলচেয়ারে বসে থাকা তার শ্বশুর রামনাথজি এর চোখে অসহায়তার জল ছিল। যেই আরতি তাকে খাবার দেবার জন্য নিজের হাত এগিয়ে দিল, তার নজর আরতির পোড়া লাল বাহুর ওপর পড়ল। এক মুহূর্তের জন্য তার বুড়ো চোখে এক ভয়ানক যন্ত্রণা ফুটে উঠল। তার পুরো শরীর এক অসহায় রাগে কাঁপতে উঠল। মুখ থেকে কিছু অস্পষ্ট শব্দ বের হল আর চোখ থেকে জলের ধারা বেরিয়ে এলো। সবাই খাবার খেয়ে নিল। যখন আরতি বাসন তোলার জন্য ভেতরে গেল, তখন তার শাশুড়ি হয়তো বাথরুমে গিয়েছিলেন। শ্বশুরজি তার হুইলচেয়ার থেকে খুব ধীরে আরতিকে ইশারা করলেন। আরতি ভয় পেয়ে গেল। তার মনে হল কোথাও রাজেশ বা শাশুড়ি না দেখে নেয়। সে ভাবড়ে গিয়ে তার কাছে গেল। শ্বশুরজি নিজের কাঁপতে থাকা প্রাণহীন হাতটাকে খুব কষ্টে তুললেন আর নিজের মুষ্টিতে চেপে রাখা কাগজের একটা ছোট মোড়ানো টুকরো আরতির হাতের তালুতে রেখে দিলেন। এসব এক মুহূর্তে হল। আরতি তাড়াতাড়ি সেই স্লিপটা নিজের শাড়ির আঁচলের নিচে লুকিয়ে নিল। আরতি নিজের ঘরে এলো আর ভেতর থেকে দরজা বন্ধ করে নিল। তার বুক জোরে জোরে ধড়ফড় করছিল। সে কাঁপতে থাকা হাতে আঁচলে লুকিয়ে রাখা স্লিপটা বের করল আর সেটা খুলল। স্লিপে এক বুড়ো অসহায় কাঁপতে থাকা হাতের ভাঙা ভাঙা এলোমেলো অক্ষরে শুধু দুটো লাইন লেখা ছিল, পালিয়ে যাও, এই রাক্ষস তোমাকে মেরে ফেলবে। আরতি সেই শব্দগুলোকে দেখতে থাকল। তার শ্বশুর কথা বলতে পারতেন না, হাঁটতে পারতেন না, কিন্তু নিজের ছেলের সব আসল রূপ জানতেন। আরতি আয়নায় নিজেকে দেখল, খোলা মুখ, চোখে জল, পোড়া বাহু, আর হঠাৎ তার নিজের ওপর রাগ এলো। 7 বছর ধরে এইসব চলছিল। কতদিন সে এভাবে বাঁচবে? সে আয়নার নিজেকে দেখল, ফোলা চোখ, দুঃখী চেহারা, কোথাও রাজেশের ধরার নীল দাগ, কোথাও পোড়ার দাগ। এই কি আমি? সে নিজেকে জিজ্ঞেস করল। আরতির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আজ সে অনুভব করল যে সহ্য করা তার সবচেয়ে বড় ভুল ছিল। সহ্য করলে অত্যাচারী আরও শক্তিশালী হয়। যখন রাজেশ ঘুমিয়ে গেল, তখন আরতি চুপচাপ রাজেশের কাছে রাখা মোবাইলটা তুলে নিল আর বাথরুমে গিয়ে পুলিশ স্টেশনে ফোন করে দিল। কিছুক্ষণ পর পুলিশের গাড়ির সাইরেন শোনা যেতেই আরতির শাশুড়ি কমলা দেবীর মুখের রং উড়ে গেল। রাজেশও দিশেহারা হয়ে বাড়িতে এলো। আরতি সাহস করে দরজা খুলল। কনস্টেবল তার মুখ ও বাহুর ক্ষত দেখল। আরতি কাঁদতে কাঁদতে 7 বছরের যন্ত্রণা বলে দিল। এফআইআর নথিভুক্ত হল আর পুলিশ আরতি, রাজেশ ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল। পরের দিনই রাজেশ জামিনে বাইরে চলে এলো। সে রাগে অগ্নি শর্মা ছিল, কিন্তু আরতিও হার মানেনি। সে তার বাচ্চাদের নিয়ে নিজের বাবা মার বাড়িতে আশ্রয় নিয়েছিল। মামলা আদালতে পৌঁছাল। এক মহিলা আইনজীবী অদিতি মেহতা তার মামলা লড়ছিলেন। অদিতি এনজিওর সাথে কাজ করতেন আর এমন মামলা বিনামূল্যে লড়তেন। আর রাজেশ ভাড়া করেছিল শহরের সবচেয়ে দামি আর চালাক উকিলকে, যে হয়তো কোনো মামলায় কখনো হারেনি। প্রথম শুনানির দিন আরতি কোর্টের সিঁড়ি দিয়ে ওঠার সময় ঘাবড়ে যাচ্ছিল, কিন্তু তার কাছে প্রমাণ ছিল, মেডিকেল রিপোর্ট, শরীরে দাগ, প্রতিবেশীদের সাক্ষ্য। রাজেশ নিজের উকিল অরবিন্দ মলত্রা আর নিজের মা কমলার সাথে প্রবেশ করল। আরতি যখন তাকে দেখল, তখন এক মুহূর্তের জন্য তার নিজের চোখকে বিশ্বাস হল না। এই সেই রাজেশ ছিল না যে বাড়িতে মদ খেয়ে তার ওপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ত, যার চোখে লোভ আর পাশবিকতা নাচত। আজ সে সাদা কুর্তা পাজামা পরেছিল, কপালে চন্দনের তিলক ছিল, আর মুখে এমন এক সারল্য আর গভীর শান্তির ভাব ছিল যে কেউ দেখলে প্রতারিত হয়ে যেতে পারে। সে এক হিংস্র স্বামী নয়, বরং কোনো ভগবানকে মানা এক সৎ মানুষ লাগছিল। আরতি বুঝে গেল, এটা শুধু নাটক ছিল না,
এটা যুদ্ধের প্রস্তুতি ছিল, যেখানে তার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল ভণ্ডামি। মামলার শুনানি শুরু হল। প্রথমে অদিতি নিজের কথা রাখলেন। বিচারপতি মহাশয়, আমার মক্কেলকে তার স্বামী ও শাশুড়ি পণপ্রথার জন্য নির্যাতন করেছেন। 7 বছর ধরে লাগাতার এমন শারীরিক ও মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে যে শুনলে যে কারো বুক কেঁপে উঠবে। তাই আদালতের কাছে অনুরোধ যে আমার মক্কেল আরতিকে তালাক দেওয়া হোক এবং তার সাথে সাথেই তার ও তার বাচ্চাদের ভরণপোষণের জন্য খোরপোষো। আপত্তি, বিচারপতি মহাশয়। রাজেশের উকিল উঠে দাঁড়াল। এইসব ভিত্তিহীন অভিযোগ। কিন্তু বিচারপতি মহাশয় বললেন যে তিনি আরতির থেকে তার নিজের কথা জানতে চান। আরতি সাহস জুগিয়ে তার উপর ঘটে যাওয়া প্রতিটি অত্যাচারের গল্প বলা শুরু করল। তখন চোখের সামনে সেই সব দৃশ্য কোনো সিনেমার রিলের মতো ঘুরতে লাগল। 7 বছর আগে যখন আরতি রাজেশের সাথে প্রথমবার দেখা করছিল, তখন তার মনে হয়েছিল যে ভগবান তার সব প্রার্থনা শুনে নিয়েছেন। রাজেশ এক নামী কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, শিক্ষিত, সভ্য আর এত হাসিখুশি যে কেউ তার সাথে দেখা করে তার প্রশংসা না করে থাকতে পারত না। বিয়ের আগেকার দেখা সাক্ষাৎগুলোতে সে কখনো নিজের গলা উঁচু করেনি, কখনো কোনো ভুল কথা বলেনি। আরতি নিজেও এক স্কুলে শিক্ষিকতা করত। তার নিজের স্বপ্ন ছিল, নিজের একটা পরিচয় ছিল। তার মনে হয়েছিল যে রাজেশ সেই মানুষ যে তার স্বপ্নকে উড়ান দেবে, তার পরিচয়কে সম্মান করবে। বিয়ের প্রস্তুতি খুব ধুমধাম করে হয়েছিল। আরতির বাবা, যিনি এক সরকারি ক্লার্ক ছিলেন, নিজের জীবনের সব জমানো পুঁজি নিজের মেয়ের বিয়েতে লাগিয়ে দিয়েছিলেন। তিনি নিজের সামর্থ্যের থেকেও বেশি পণ দিয়েছিলেন। রাজেশের পরিবার কখনো সরাসরি কিছু চায়নি, কিন্তু আরতির বাবা সবসময় বলতেন, মেয়ের বিয়ে কোনো কমতি থাকা উচিত নয়। কন্যা সন্তান দানের সময় যখন আরতির হাত রাজেশের হাতে দেওয়া হলো, তখন সেই স্পর্শ আরতিকে এক সুরক্ষার অনুভব করিয়েছিল। তার মনে হয়েছিল যে এই হাত তাকে জীবনভর প্রতিটি সমস্যা থেকে বাঁচাবে। কিন্তু সেই সরল মেয়েটি কি জানত যে জীবনের আসল পরীক্ষা তো এখনও শুরুই হয়নি। বিয়ের 3 মাস পরেই রাজেশের মা বললেন, তোমার বাবা তো ওয়াদা করেছিলেন যে বিয়ের পর একটা ফ্ল্যাটও কিনে দেবেন, কিন্তু বিয়ের পর তো এই কথাটা ভুলেই গেছেন। আরতি অবাক হয়ে গেল। সে এমন কোনো কথা জানত না। সে বলল, শাশুড়িমা, বাবা তো নিজের সব সঞ্চয় আমার বিয়েতে লাগিয়ে দিয়েছেন, আর আপনারা তো বলেছিলেন যে আপনাদের কোনো পণ চাই না। তাহলে এই ফ্ল্যাটের কথা কোথা থেকে এলো? তখনই রাজেশ প্রথমবার তার উপর হাত তুলল। একটা থাপ্পড়। আরতির চোখে জল এসে গেল। কিন্তু রাজেশ বলল, আমার মায়ের সাথে তর্ক করবে? জানো না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? আরতি নিজের গালে হাত রাখল আর ভাবল, হয়তো এটা তারই ভুল ছিল। হয়তো তাকে আরও বুদ্ধিমত্তার সাথে কথা বলা উচিত ছিল। সে বাপের বাড়িতে ফোন করল না, কারণ সে নিজের বাবা মাকে চিন্তা দিতে চাইত না। মাস কাটতে লাগল আর চাহিদা বাড়তে লাগল। রাজেশের মা প্রতি সপ্তাহে কিছু না কিছু নতুন চাইতেন। শর্মাজির বউ পণে একটা গাড়ি নিয়ে এসেছে। মেহতাজির ছেলেকে শ্বশুর ব্যবসায় অংশীদার বানিয়ে দিয়েছে। আমাদের রাজেশ এত রোজগার করে, কিন্তু তোমার বাবা কি দিয়েছে? আরতি চুপ থাকল। সে জানত যে তার বাবা যা কিছু ছিল সব দিয়ে দিয়েছিলেন। তবু এই বাড়িতে কারও সন্তুষ্টি ছিল না। প্রথমে তার মনে হয়েছিল যে ভালোবাসা আর বোঝাপড়ার মাধ্যমে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে তো ভালোবাসাই ছিল না, শুধু চাহিদা ছিল, শুধু লোভ ছিল। রাজেশের ব্যবহার আরও খারাপ হতে লাগল। সে প্রায় গভীর রাতে মদ খেয়ে বাড়ি আসত আর আরতির ওপর রাগ ঝাড়ত। তোমার বাবা আমাদের বোকা বানিয়েছে, সে চিৎকার করত। কোথায় সেই টাকা যা দেওয়ার কথা ছিল? আর তারপর মারপিট শুরু হয়ে যেত। আরতির পিঠে, বাহুতে, কখনো কখনো মুখেও দাগ পড়তে লাগল। সে এখন সবসময় ফুল হাতা জামা পরত, যাতে বাইরের কেউ জানতে না পারে যে তার সাথে কি হচ্ছে। সবচেয়ে খারাপ তো এই ছিল যে বাড়িতে কেউ তার সঙ্গী ছিল না। শাশুড়ি তো খুশি হতেন যখন রাজেশ তাকে মারত। শুধু হুইল চেয়ারে বসে থাকা শ্বশুরের চোখে যন্ত্রণা দেখা যেত, কিন্তু তিনি নিজের অসুস্থতার কারণে কিছু করতে পারতেন না। বাকি সবাই তো যেন আরতির যন্ত্রণা দেখতেই চাইত না। 1 বছর পর একদিন আরতি জানতে পারল যে সে গর্ভবতী। সেই মুহূর্তে তার মনে হলো যে হয়তো এখন তার জীবনে কিছু বদলাবে। সে অনেক আশা নিয়ে রাজেশকেই খবর দিল, কিন্তু তখনই রাজেশের কথায় তার বুক কেঁপে উঠল। যদি মেয়ে হয় তবে আমরা তাকে রাখব না। আরতির কানে যেন বিদ্যুৎ চমকাল। গর্ভাবস্থার সময় আরতি কোনো বিশ্রাম পায়নি। তাকে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সব কাজ করতে হতো। ভারী জিনিস তোলা, ঝাড়ু পোছা দেওয়া, কাপড় ধোয়া। শাশুড়ি বলতেন, গর্ভবতী তো কি হয়েছে, আমরা তো খেতে কাজ করেছি। কেউ ভাবত না যে তার বিশ্রামের প্রয়োজন আছে। 5 মাসের গর্ভাবস্থায় এক রাতে আরতির হঠাৎ তীব্র পেট ব্যথা হল। ব্যথা এতটাই ছিল যে সে চিৎকার করে উঠল। রাজেশ তখন বাড়িতে ছিল না। ঘাবড়ে যাওয়া আরতি শাশুড়িকে ডাকল, কিন্তু তিনি ঘর থেকেই উত্তর দিলেন,
সকালে দেখব, রাতে কোথায় যাব। আরতি বুঝতে পারছিল না কি করবে। সে প্রতিবেশিনী সুধা আন্টির সাহায্য নিল আর কোনো মতে হাসপাতালে পৌঁছাল। ডাক্তার পরীক্ষা করার পর গম্ভীর মুখে বললেন, আপনার গর্ভপাত হয়ে গেছে, আপনি খুব বেশি পরিশ্রম করছিলেন। এমন অবস্থায় শরীরের ভালো খাবারের সাথে বিশ্রামের প্রয়োজন হয়। আরতি কোনো উত্তর দিল না, শুধু চোখের জল ফেলল। তার স্বপ্ন, তার আশা সব কিছু শেষ হয়ে গিয়েছিল। হাসপাতাল থেকে ফিরে এসে আরতি ভেবেছিল যে রাজেশ তাকে সান্ত্বনা দেবে, একটু সাহস দেবে, কিন্তু রাজেশের যেন তাতে কোনো আগ্রহই ছিল না। সে নিজের মাকে ফোন করল, তো মা বললেন, বেটি, একটু ধৈর্য ধরো, বিয়ে শাদিতে সমস্যা তো আসে, রাজেশ বুঝে যাবে। কিন্তু বোঝাপড়া কোথায় আসবে? রাজেশের ব্যবহার আরও খারাপ হতে লাগল। একবার নেশায় সে গরম চিমটে তুলে আরতির হাতে ছ্যাঁকা দিল। আরতি চিৎকার করে উঠল, কিন্তু কেউ তাকে সাহায্য করল না। গর্ভপাতের 1 মাস পর যখন আরতি আবার চাকরিতে যাওয়ার কথা ভাবল, সে সেই বাড়ির দম বন্ধ করা পরিবেশ থেকে বাইরে বের হতে চাইছিল, যদিও অল্প সময়ের জন্য হলেও। সে ফোনে স্কুলের প্রিন্সিপালের সাথে কথাও বলে নিয়েছিল। রাজেশ বাড়ি আসার পর আরতি তাকে উৎসাহের সাথে জানাল, রাজেশ, আমি স্কুলে আবার চাকরি পেয়ে গেছি। তার কথা পুরো হওয়ার আগেই রাজেশ তার গালে থাপ্পড় মারল। তুমি চাকরি করবে? আমার বউ কাজ করবে বাইরে? লোকে কি বলবে? যে আমি নিজের বউকে খাওয়াতে পারি না, আর সারাদিন বাইরে থাকবে, তো বাড়ির কাজ কে করবে? কিন্তু আমারও তো টাকার দরকার। আরতি বোঝানোর চেষ্টা করল, কিন্তু রাজেশ তার চুল ধরল আর টানতে টানতে দেওয়ালের দিকে নিয়ে গেল। কি আমি তোমাকে খাওয়াতে পারি না, বলো? সে আরতিকে দেওয়াল থেকে জোরে ধাক্কা মারল। আরতির মাথার দেওয়ালে ধাক্কা খেল, তার কপাল থেকে রক্ত বের হতে লাগল। এখন আর আরতি নিজের ভাগ্যের কাছে হার মেনে নিয়েছিল। 1 বছর কেটে গেল। আরতির জীবন একই কষ্টের পুনরাবৃত্তি হয়ে উঠেছিল। প্রতিদিন সেই মারপিট, সেই অপমান, সেই ভয়। কিন্তু একদিন সে আবার জানতে পারল যে সে গর্ভবতী। এবার আরতি কাউকে জানাল না। আগেরবারের যন্ত্রণা এখনও টাটকা ছিল। সে চুপচাপ নিজের খেয়াল রাখতে শুরু করল। যখন বাড়িতে কেউ থাকত না, তখন সে একটু বিশ্রাম করে নিত, ভারী জিনিস তোলা থেকে বাঁচত, খাবারে যা কিছু পুষ্টিকর পেত লুকিয়ে খেয়ে নিত। কিন্তু 3 মাস পর যখন তার পেট দেখা যেতে লাগল, তখন ব্যাপারটা গোপন থাকল না। রাজেশের মা সাথে সাথে তাকে ডাক্তারের কাছে পাঠালেন আর সোনোগ্রাফি করালেন। রিপোর্ট এলো মেয়ে। বাড়ি পৌঁছতেই শাশুড়ি পরিষ্কার বলে দিলেন, এটা ফেলে দাও, আমাদের মেয়ে চাই না, আরও একটা বোঝা বাড়বে। কিন্তু আরতি মনে মনে ঠিক করেছিল যে এবার সে নিজের বাচ্চাকে বাঁচাবে, যাই হয়ে যাক। না, সে প্রথমবার দৃঢ়তার সাথে বলল, এটা আমার মেয়ে, আমি একে ফেলব না। রাজেশ সেই দিন সন্ধ্যায় বাড়ি এলো তো তার মা সব কথা বলে দিল। রাজেশের মুখ রাগে লাল হয়ে গেল। তুমি আমার মায়ের কথা মানতে মানা করে দিয়েছ? সে আরতির বাহু শক্ত করে ধরল। তুমি কে সিদ্ধান্ত নেওয়ার? রাজেশ, এটা আমাদের বাচ্চা, আরতি কাঁদতে কাঁদতে বলল। আমাদের? রাজেশ তার গালে জোরে থাপ্পড় মারল। এটা মেয়ে, আর আমাদের মেয়ে চাই না, সে আবার মারল। আর তারপর আরতি মেঝেতে পড়ে গেল। রাজেশ তাকে লাথি মারল। আরতি জোরে চিৎকার করল। এত অত্যাচার দেখে শ্বশুরজি নিজের হুইলচেয়ার জোরে নাড়ালেন, কিন্তু কেউ এলো না। তার মুখ থেকে শুধু অস্পষ্ট আওয়াজ বেরোনো। তিনি কাঁদতে থাকলেন, কিন্তু কিচ্ছু করতে পারলেন না। 3 দিন পর্যন্ত পুরো শরীর ব্যথা করছিল। ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করানো হলো। বাচ্চা ঠিক ছিল। আরতির স্বস্তির নিঃশ্বাস ফেলল। 9 মাস পর যখন আরতির ব্যথা উঠল, তখন রাজেশ বাড়িতে ছিল না। শাশুড়ি বললেন, একাই যাও হাসপাতালে। আমরা যাব না। আরতি অটো ধরল আর একাই হাসপাতালে পৌঁছাল। প্রসব বেদনার যন্ত্রণা অসহনীয় ছিল, কিন্তু তার কাছে স্বামীর ভরসাও ছিল না। অন্য মহিলাদের সাথে তাদের স্বামী, মা, শাশুড়ি সবাই ছিল, কিন্তু আরতি একেবারে একা ছিল। যদিও আরতির ফোন করার কিছুক্ষণ পর তার মা তার কাছে পৌঁছে গিয়েছিলেন। যখন বাচ্চা জন্মাল, তখন নার্স তাকে আরতির কোলে রেখে দিল। সে ছোট আর নিষ্পাপ ছিল। আরতি তাকে বুকে জড়িয়ে ধরল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আরতি নিজের মেয়ের কাছেও বাধা করল, তোমাকে সেই সব দেব যা আমি পাইনি, ভালোবাসা, সম্মান, স্বাধীনতা। সেই ছোট্ট প্রাণটাতে আরতি এক নতুন ভরসা পেয়ে গিয়েছিল। এখন সে শুধু নিজের জন্য নয়, নিজের মেয়ের জন্য বাঁচতে চাইছিল। 2 দিন পর যখন আরতি তার মেয়েকে নিয়ে বাড়ি এলো, তখন শাশুড়ি মুখ ঘুরিয়ে নিলেন। রাজেশ বাচ্চাটাকে দেখলেও না। আরতি চুপচাপ নিজের ঘরে চলে গেল। বাড়িতে পরিস্থিতি আরও খারাপ হল। রাজেশের মান হোজ খোটা দিত, মেয়ে জন্ম দিয়েছে, এখন কি নিজেই পাল। বাচ্চার তো আরতি খেয়াল রাখত, কিন্তু আরতির খেয়াল কেউ রাখেনি। তার শরীর খারাপ হতে শুরু করেছিল। 2 বছর কেটে গিয়েছিল, কিন্তু না তো রাজেশ আর না তার মা বাচ্চাটাকে নিজের হাতে তুলে নিয়েছিল। হ্যাঁ, আরতির শ্বশুরজি বাচ্চাটাকে দেখে খুব খুশি হতেন, আর যখন আরতিকে দেখতেন তখন তার মন গ্লানিতে ভরে উঠত।
কিন্তু তিনি নিজের বৌমার জন্য কিছু করতে পারতেন না। এভাবেই সময় কাটতে লাগল। মেয়ে এখন ৩ বছরের হয়ে গিয়েছিল। আরতির জীবন তেমনই চলছিল, সারাদিন কাজ, রাতে মারপিট, রোজগার অপমান। কিন্তু একদিন সে আবার জানতে পারল যে সে গর্ভবতী। রাজেশ জোর করে সোনোগ্রাফি করালো। তখন ডাক্তার জানালো ছেলে। প্রথমবার সে বাড়িতে আনন্দের পরিবেশ দেখতে পেল। রাজেশের মায়ের চোখ ঝলসে উঠল। ছেলে! অবশেষে ঘরের প্রদীপ আসছে। রাজেশ মিষ্টির প্যাকেট আনালো আর প্রতিবেশীদের মধ্যে বিলি করল। শাশুড়ি আরতিকে ভালো ভালো খাবার খেতে দিলেন। আরতি পাগল, হয়তো এখন এই বাড়িতে সেও একটু সম্মান পাবে। ৯ মাস পর যখন ছেলে জন্মালো তখন বাড়িতে উৎসবের পরিবেশ ছিল। এবার রাজেশ নিজে হাসপাতালে এলো। সে ছেলেকে কোলে তুলল আর আনন্দে নেচে উঠল। শাশুড়ি আরতিকে জড়িয়ে ধরলেন। কয়েক মাস পর্যন্ত বাড়িতে সত্যি সব ঠিক ছিল, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হল না। ৬ মাস পর আবার সেই সব শুরু হয়ে গেল। রাজেশের মা আবার খোঁটা দেওয়া শুরু করলেন। ছেলে তো জন্মালো, কিন্তু তোমার বাবা এর জন্য কি দিয়েছে? না কোনো উপহার, না কোনো টাকা, কিছুই পেলাম না আমরা তো। আরতির বাবা এখন খুব বুড়ো আর অসুস্থ হয়ে পড়েছিলেন। তার সামান্য পেনশনেই সংসার চলছিল। আরতি তার কাছে আরও টাকার কথা কিভাবে বলবে? কিন্তু বাড়িতে চাহিদা থামার নাম নিচ্ছিল না। রাজেশের ব্যবহারও আবার বদলাতে লাগল। সে আবার গভীর রাতে মদ খেয়ে আসতে লাগল। ছেলেকে তো ভালোবাসত, কিন্তু মেয়েকে দেখতও না। একবার যখন ৩ বছরের মেয়ে তার কাছে খেলতে গেল, তখন সে তাকে ধাক্কা দিয়ে দিল। সরো এখান থেকে। মেয়ের মুখ দেখতেও চায় না। আরতির বুক ভেঙে গেল। তার নিষ্পাপ মেয়ে কাঁদে কাঁদে তার কাছে এলো। মা, বাবা আমাকে কেন ভালোবাসে না? আরতির কাছে কোনো উত্তর ছিল না। সে শুধু নিজের মেয়েকে জড়িয়ে ধরতে পারত। এক সন্ধ্যায় রাজেশ ঘোর নেশায় বাড়ি এলো। সে ছেলেকে কোলে তুলল আর বলল, দেখো, এই আমার ছেলে, একে আমি রাজাদের মতো মানুষ করব। তারপর সে মেয়ের দিকে ইশারা করে আরতিকে বলল, কিন্তু ওই মেয়েটাকে নিজের বাবার কাছে পাঠিয়ে দাও, এখানে তাকে পালার টাকা নেই। আরতির গা কাঁটা দিয়ে উঠল। না, দুজনেই আমার বাচ্চা, আমি নিজের বাচ্চাকে কোথাও পাঠাবো না। কি বললে তুমি? রাজেশের চোখ লাল হয়ে গেল। তুমি আমার সাথে তর্ক করবে? সেই রাতে যা হলো তা আরতি জীবনে ভুলতে পারবে না। রাজেশ তাকে এত মারল যে সে অজ্ঞান হয়ে গেল। তার চিৎকার পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল, কিন্তু কেউ সাহায্য করল না। পাড়ার সুধা আন্টিও তার ছেলে চিৎকার করার আওয়াজ শুনল আর দরজা ধাক্কা দিল। যখন কোনো উত্তর পেল না, তখন তারা পুলিশকে ফোন করল। পুলিশ এলো তো রাজেশের মা দরজা খুললেন। স্বামী স্ত্রীর ছোটখাটো ঝগড়া, আপনারা চিন্তা করবেন না। আর তাদের হাতে কিছু টাকা দিয়ে ব্যাপারটা শান্ত করে দিলেন। আজ আদালতে নিজের পুরো গল্প বলতে বলতে আরতির চোখ থেকে জল বের হতে লাগল। বিচারপতি মহাশয়, যখন এই অত্যাচার সহ্য করতে করতে আমি পুরোপুরি ভেঙে পড়লাম, তখন গিয়ে আমি আইনের পথ নিলাম। তারপর রাজেশের উকিল অরবিন্দ মালহোত্রার পালা এলো। মালহোত্রা নিজের চালাকি, ধূর্ততা আর মামলাকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার জন্য পুরো শহরে বদনাম ছিল। সে উঠে দাঁড়াল। আমি নিজের যোগ্য বন্ধু আর তার মক্কেলের গল্প বলার ক্ষমতার জন্য মন থেকে প্রশংসা করি। তিনি এক খুব আকর্ষণীয়, মুখরোচক কিন্তু পুরোপুরি মন গড়া গল্প বুনেছেন। এমন গল্প প্রায়ই সন্ধ্যার টিভি সিরিয়ালে দেখতে পাওয়া যায়। তারপর সে নিজের পক্ষ রাখতে শুরু করল, আর যা সে বলল তা শুনে আরতির শ্বাস থেমে গেল। বিচারপতি মহাশয়, আরতিজি তালাক আর খোরপোশের দাবি করেছেন, কিন্তু আমি একটা কথা পুরোপুরি পরিষ্কার করে দিতে চাই যে না তো মিস্টার রাজেশ তাকে তালাক দেবেন আর না কোনো খোরপোশ। বিচারপতি এই কথার কারণ জানতে চাইলেন, তো রাজেশের উকিল বলল, বিচারপতি মহাশয়, আমার মক্কেল নিজের স্ত্রী আর সন্তানদের খুব ভালোবাসেন। উকিল বলল, এ তো ঘর ভাঙা থেকে বাঁচাতে চায়। আরতিজি কারোর কথায় ভুল বুঝেছেন। আমার মক্কেল না তো তালাক দিতে চায় আর না কোনো খোরপোশ। ভলা কেউ নিজের পরিবারকে খোরপোশ কেন দেবে? সে তো তাদের নিজের সাথে নিজের বাড়িতে রাখতে চায়। বিচারপতি মহাশয়, আমার মক্কেল শ্রী রাজেশ কুমার এক সাধারণ, ঈশ্বরকে ভয় করা আর নিজের পরিবারকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসা মানুষ। মালহোত্রা রাজেশের দিকে ইশারা করল, যে এখন কাঠগড়ায় দাঁড়িয়েছিল আর তার চোখে জল বইছিল। এখন রাজেশের পালা ছিল। বিচারপতি মহাশয়, আমি আরতির কাছে ক্ষমা চাই। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো আমি তা শুধরে নিতে চাই, কিন্তু আমি আমার বাচ্চাদের থেকে দূরে থাকতে পারবো না। আমি আরতি ছাড়া বাঁচতে পারবো না। কোর্টে বসে থাকা লোকেরা ফিসফিস করতে লাগল। আরতি অবাক হয়ে দাঁড়িয়েছিল। সেই মানুষটা যে তাকে পশুর মতো মারত, আজ সবার সামনে এক দেবতা হয়ে উঠছিল। তারপর মালহোত্রা বলল, আসলে তো এটা যে বিচারপতি মহাশয়, আরতিজি নিজেই এক খুবই ঝগড়ুটে আর অস্থির স্বভাবের মহিলা।
তিনি আমার মক্কেলের উপর নিজের বুড়ো আর অসুস্থ বাবা মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে এক রাজকীয় ফ্ল্যাটে আলাদা থাকার চাপ দিতেন, যাতে তিনি নিজের তথাকথিত স্বাধীনতার জীবনযাপন করতে পারেন। যখন আমার শ্রবণ কুমারের মতো মক্কেল নিজের বাবা মাকে ছাড়তে অস্বীকার করলেন, তখন আরতিজি এই মিথ্যা আর জঘন্য মামলা দায়ের করলেন, যাতে তিনি আমার মক্কেলের জীবনভর রোজগার আর পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে পারেন। আরতির মনে হলো যেন কেউ তার কানে গলানো সীসা ঢেলে দিয়েছে। সেই ঝগড়ুটে সে টাকা হাতিয়ে নিতে চায়। 7 বছর ধরে প্রতিটি শ্বাস নেওয়ার জন্য কষ্ট পাওয়ার পর তাকে এই অপবাদ দেওয়া হচ্ছিল। মালহোত্রা থামল না। সে আরতির প্রতিটি প্রমাণকে চিলের মতো ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে ফেলতে শুরু করল। তখনই আরতির উকিল বললেন, মিথ্যা, একেবারে মিথ্যা। আরতিজির মেডিকেল রিপোর্ট পরিষ্কারভাবে জানাচ্ছে যে রাজেশ কতটা খারাপ মানুষ। তখনই মালহোত্রা রাজেশের দিকে দেখল। মিস্টার রাজেশ, আপনি কি কখনো আপনার স্ত্রীর উপর হাত তুলেছেন? রাজেশ কান্নার মুখ করে ফোপাতে ফোপাতে বলল, কখনো না সাহেব, কখনো না। আমি একজন মহিলার উপর হাত তোলার কথা ভাবতেও পারি না। হ্যাঁ, আমাদের মধ্যে তর্ক হতো, কিন্তু আমি সবসময় তাকে ভালোবাসার সাথে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এই আঘাতের চিহ্নগুলো কিভাবে? সাহেব, এই আঘাতগুলো সিঁড়ি থেকে পড়ে যাবার কারণে এসেছিল। এটাও হতে পারে যে আদালতে নিজের পক্ষ মজবুত করার জন্য কিছু আঘাত ইচ্ছাকৃতভাবে সে নিজেই নিজেকে দিয়েছে। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য এই মহিলা যে কোনো সীমা পার করতে পারে। মিথ্যা, নির্লজ্জ মিথ্যাবাদী কোথাকার! আরতি নিজের জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে উঠল। তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। এ আমাকে মেরেছে, পশুর মতো মেরেছে। অর্ডার, অর্ডার! হাতুড়ি মারলেন। আপনি বসে যান। আরতির পুরো শরীর অপমান আর রাগের আগুনে জ্বলছিল। কোর্টরুমে বসে থাকা লোকেরা এখন তার দিকে সন্দেহ আর ঘৃণার দৃষ্টিতে দেখছিল। রাজেশের নাটক কাজ করছিল। মামলা চলতে থাকল। প্রতিটি তারিখের সাথে আরতির সাহস জবাব দিচ্ছিল। অদিতি জানতেন যে তাকে এক কঠিন বাইরের সাক্ষীর প্রয়োজন, যার কথা মালহোত্রা সহজে মিথ্যা প্রমাণ করতে পারবে না। তিনি আরতিকে জিজ্ঞেস করলেন, আরতি, তোমার প্রতিবেশী সুধা আন্টি, তিনি কি সাক্ষ্য দেবেন? তুমি বলেছিলে যে তিনি প্রায়ই তোমার চিৎকার শুনতেন আর প্রায়ই ফোনে কথা বলে তোমার খোঁজ নিতেন। আরতি বলল, সুধা আন্টি খুব ভালো, তিনি আমাদের সাহায্য অবশ্যই করবেন। সেই সন্ধ্যায় অদিতি সুধাজির বাড়িতে পৌঁছালেন। নমস্কার সুধাজি, আমি আরতির উকিল অদিতি মেহতা। অদিতি নিজের পরিচয় দিলেন আর বললেন, সুধাজি, আপনিও একজন মহিলা, একজন মা। আরতি যা সহ্য করেছে তা কারো সহ্য করা উচিত নয়। আপনি কি আদালতে রাজেশের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন? আপনার এক সাক্ষ্য একজন মহিলাকে ন্যায় দিতে পারে, তাকে এক নতুন জীবন দিতে পারে। তো সুধা বলল, দেখুন ম্যাডাম, রাজেশ বড় বাড়ির ছেলে, তার উপর পর্যন্ত পৌঁছাছে। আমরা কেন তার চক্করে পড়ব? আমাদের একটাই ছেলে, চাকরি করে। কাল যদি তার কিছু হয়ে গেল তো? আপনি শুধু সত্যিটা বলুন সুধাজি। আদালতে সত্যি কথা বলা মানুষের কোনো ক্ষতি কেউ করতে পারে না। আইন আপনার সুরক্ষা করবে। অদিতি তাকে সান্ত্বনা দিলেন। ভাবুন, যদি আপনার মেয়ের সাথে এমন হতো আর তার প্রতিবেশী সত্যিটা জেনেও ভয়ে চুপ থাকত, তো আপনার কেমন লাগত? এটা শুনে সুধা কেঁদে উঠলেন। বেটি, আমি নিজের কানে সেই মেয়েটার চিৎকার শুনেছি, যা মাঝরাতে সেই বাড়ি থেকে আসত। আমি নিজের চোখে তার মুখের ওপর পড়া নীল দাগ দেখেছি। একবার তো বেচারি আমার কাছে বরফ চেয়েছিল, কারণ তার হাতে গরম চিমটা দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছিল। আমি এখন চুপ থাকব না, আমি সাক্ষ্য দেব, আমি আদালতে সত্যি বলবো। অদিতি এক আশার আলো দেখতে পেলেন। তিনি সুধাকে ধন্যবাদ জানালেন আর পরের শুনানির জন্য তৈরি হয়ে গেলেন। শুনানির দিন অদিতি আত্মবিশ্বাসের সাথে সুধা শর্মাকে সাক্ষী হিসেবে ডাকলেন। আরতির হৃদস্পন্দন দ্রুত ছিল। সুধা কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁপছিল। তার দৃষ্টি বারবার রাজেশ আর তার উকিল মালহোত্রার দিকে যাচ্ছিল। মিসেস শর্মা, অতিথি বলা শুরু করলেন, আপনি কি আরতি আর রাজেশকে চেনেন? হ্যাঁ, সে আমার প্রতিবেশী। আপনি কি কখনো তাদের বাড়ি থেকে ঝগড়া বা চিৎকারের আওয়াজ শুনেছেন? সুধা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তার সেই রাতটা মনে পড়ল, যখন আরতির চিৎকার শুনে তিনি নিজের বাড়ি থেকে বাইরে ছুটে গিয়েছিলেন। তার আরতির সেই ফোলা মুখটা মনে পড়ল। তারপর তিনি নিজের চোখ খুললেন আর মালহোত্রার তাকিয়ে থাকে চোখগুলো দেখলেন। মালহোত্রার চোখে এক হুমকি, এক শীতল সতর্কতা ছিল। তিনি নিজের স্বামীর দিকে দেখলেন, যে দর্শক সারিতে বসেছিল আর নাতে মাথা নাড়াল। সুধার আওয়াজ বদলে গেল। তারপর বলল, না, আমি কখনো কোনো চিৎকার শুনিনি। হ্যাঁ, কখনো কখনো উঁচু আওয়াজে স্বামী স্ত্রীর কথা হতো, যেমনটা প্রতিটি বাড়িতে হয়। এর থেকে বেশি কিছু নয়। অতিথি হতবাক হয়ে গেলেন। তার নিজের কানে বিশ্বাস হল না। কি মিসেস শর্মা, আপনি কি হুঁশে আছেন? আপনি আমাকে বলেছিলেন যে আপনি চিৎকার শুনেছেন, আপনি আঘাতের চিহ্ন দেখেছেন। আমি এমন কিছু বলিনি। সুধা চোখ এড়িয়ে বললেন, যেন তিনি মেঝেতে কোনো ফাটল খুঁজছিলেন যাতে তিনি ঢুকে যেতে পারেন। আরতিজির বাড়িয়ে বলার অভ্যেস আছে।
এটা বিশ্বাসঘাতকতা ছিল। আরতি হতবম্ব হয়ে দাঁড়িয়েছিল। যে মহিলাকে সে নিজের সমবিধি ভাবত, সে এমন সময় তার পাশে দাঁড়াবে না, সে কখনো ভাবেনি। আরতির শ্বাস বন্ধ হয়ে আসতে লাগল। অদিতি মালত্রার মুখে এক ধূর্ত বিজয়ের হাসি দেখলেন, আর তিনি এক ঝটকায় সব বুঝে গেলেন। এই মহিলা বিক্রি হয়ে গিয়েছিল, তার বিবেক কেনা হয়ে গিয়েছিল। আসলে যখন মালহোত্রা এটা জানতে পারল যে অদিতি সুধার বাড়িতে গিয়েছিল, তখন তার এক লোক শর্মাজির বাড়িতে গিয়ে তাকে একটা খাম দিল, যাতে 50,000 টাকা ছিল, আর সাথে হুমকিও যে যদি তিনি মুখ খোলেন তবে সে সেই লোকেদের কোথাও কার রাখবে না। আরতি পুরোপুরি ভেঙে গিয়েছিল। প্রতিবেশীও বিক্রি হয়ে গেল। এখন কেউ ছিল না, কেউ না। সেই দিন আদালত থেকে ফেরার পথে আরতি পুরো রাস্তা চুপ রইল। পরের শুনানির দিন আরতির জীবনের সবচেয়ে কঠিন দিন হতে যাচ্ছিল। মালহোত্রা, যে এখন পর্যন্ত রক্ষণাত্মক খেলছিল, এখন আক্রমণাত্মক হয়ে উঠেছিল। সে জানত যে আরতির কাছে এখন কোনো বাইরের সাক্ষী নেই। এখন সে আরতির আত্মার উপর আক্রমণ করতে যাচ্ছিল। বিচারপতি মহাশয়, এই পুরো মামলার মূলে রয়েছে আরতিজিয়ের চরিত্র। সে নিজের আওয়াজকে আরও নাটকীয় করতে করতে বলল, আমার মক্কেল রাজেশ, যে দিনরাত পরিশ্রম করে নিজের পরিবারের জন্য রোজগার করত, যখন সে বাড়ি ফিরত তখন তার স্ত্রী তার অপেক্ষা করত না, সে তো অন্য কারো সাথে ব্যস্ত থাকত। আপত্তি, বিচারপতি মহোদয়। অদিতি লাফিয়ে উঠে দাঁড়ালেন। এ ভিত্তিহীন অভিযোগ লাগাচ্ছে। আমি এটা প্রমাণ করব বিচারপতি মহাশয়, মালহোত্রা আত্মবিশ্বাসের সাথে বলল। তারপর সে রাজেশের দিকে ঘুরল, যে কাঠগড়া এক অসহায় স্বামীর মতো দাঁড়িয়েছিল। রাজেশজি, এটা কি সত্যি যে আপনি বহুবার আপনার স্ত্রীকে বাড়ির কোনো কোণে বা বারান্দায় মাঝরাতে কোনো পরপুরুষের সাথে ফিসফিস করে কথা বলতে শুনেছেন? রাজেশ নিজের চোখে জল ভরে বলল, হ্যাঁ সাহেব, এটা সত্যি। বহুবার আমি তাকে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে হেসে হেসে কথা বলতে শুনেছি। যখন আমি জিজ্ঞেস করতাম যে কার সাথে কথা হচ্ছে, তখন সে হয় ফোন কেটে দিত, না হয় অজুহাত দিত যে নিজের কোনো বান্ধবীর সাথে কথা বলছে। কোন বান্ধবী রাত 2টায় কথা বলে বিচারপতি মহাশয়? বিচারপতি মহাশয়, এই মহিলাই বিয়ে থেকে বেরোতে চাইত, কিন্তু খালি হাতে নয়। এই আমার মক্কেলের টাকা চাইতো, বাড়ি চাইতো, যাতে সে নিজের স্বাধীন জীবন যাপন করতে পারে অন্য কারো সাথে। আর এর জন্য এই নিজের স্বামীর ওপর মিথ্যে অভিযোগ লাগালো, নিজেকে আঘাত করল, আর আজ আদালতে এক দেবী হয়ে দাঁড়িয়ে আছে। এই মহিলা স্ত্রী কেহলানের যোগ্য নয়, মা কেহলানের যোগ্য নয়। এত সব হওয়ার পরও আমার মক্কেল দেখুন কত বড় মন রাখে। সে আজও এই মহিলাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করতে রাজি, শুধু নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য। সে নিজের সংসার বাঁচাতে চায়। না, এটা মিথ্যে, আরতি চিৎকার করে উঠল। তো অদিতিও বললেন, আপনার কাছে কি প্রমাণ আছে এই কথার? তখনই দর্শকদের লাইন থেকে সুধাজিকে ডাকা হলো। সেই সুধা, যে আরতির প্রতিবেশী ছিল। সুধা সাক্ষ্য দিল যে আরতির চরিত্র ঠিক ছিল না। সেও বহুবার আরতিকে অন্য কোনো ব্যক্তির সাথে ঘুরতে ফিরতে দেখেছে। এখন আরতি বুড়িতরা ভেঙে গিয়েছিল। সে চিৎকার করছিল, আমি নির্দোষ, কিন্তু আদালত তো শুধু প্রমাণের উপর বিশ্বাস করে। পরের শুনানিতে মালহোত্রা নিজের রণনীতির সবচেয়ে জঘন্য পাতাটা খেলল। সে বাচ্চাদের অস্ত্র বানালো। সে আদালতে আবেদন জানালো যে রাজেশ নিজের বাচ্চাদের খুব ভালোবাসে, আর তাদের থেকে দূরে থেকে সে অবসাদে চলে যাচ্ছে। শুনানির সেই দিন আরতির জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল। সে তার 5 বছরের মেয়ে রিয়া আর 3 বছরের ছেলে অর্জুনকে নিয়ে আদালতে এলো। বাচ্চারা সেই অদ্ভুত আর ভয়ানক পরিবেশে বুড়িতরা ঘাবড়ে গিয়েছিল। রিয়ার সেই রাতটা মনে ছিল, যখন বাবা মাকে ধাক্কা দিয়েছিল আর মায়ের মাথা দেওয়ালের সাথে ধাক্কা খেয়েছিল। তার মায়ের কপাল থেকে বেরোনো রক্ত আর বাবার সেই ভয়ানক লাল চোখ মনে ছিল। যেই রাজেশ বাচ্চাদের দেখল, সে এক দক্ষ অভিনেতার মতো তাদের দিকে দৌড়ে গেল। রিয়া, অর্জুন, আমার বাচ্চারা, বাবা এসে গেছে। সে রিয়াকে কোলে তোলার জন্য হাত বাড়ালো। রিয়া এক চাপা চিৎকারের সাথে পিছনে সরে গেল, আর আরতির শাড়ির পিছনে লুকিয়ে গেল। না, না, যাব না মা। তার ছোট শরীর থরথর করে কাঁপছিল। অর্জুনও নিজের বোনকে দেখে কাঁদতে লাগল, আর আরতির পায়ে জড়িয়ে ধরল। এটাই সেই মুহূর্ত ছিল যার জন্য মালহোত্রা অপেক্ষা করছিল। রাজেশ সেখানেই ভরা আদালতে মেঝেতে হাঁটু গেড়ে বসে গেল। সে নিজের মুখ হাতে লুকিয়ে নিল, আর তার কাঁধ ফোঁপাতে ফোঁপাতে নড়তে লাগল। সে জোরে জোরে কাঁদছিল, এতটাই যে কোর্টে উপস্থিত কিছু মহিলার চোখও ভিজে গেল। আমার মেয়ে, আমার নিজের মেয়ে আমাকে দেখে ভয় পাচ্ছে বিচারপতি মহাশয়। দেখুন, এ আমার বাচ্চাদের আমার থেকে কতটা দূরে করে দিয়েছে। আমি নিজের বাচ্চাদের নিজের প্রাণের থেকেও বেশি চেয়েছি, আর আজ তারা আমাকে চিনতেও পারছে না। তারপর সে নিজের পকেট থেকে 2টো চকলেট বের করল।
রিয়া বেটি দেখো বাবা তোমার জন্য কি এনেছে, তোমার পছন্দের চকলেট, প্লিজ বেটি একবার বাবার কাছে এসো। কিন্তু রিয়া নিজের মায়ের পিছন থেকে মাথাও বের করল না। তার চোখে যে ভয় ছিল তা যে কোনো অভিনয় থেকে বেশি সত্যি ছিল। মালহোত্রা নিজের জায়গায় উঠে দাঁড়াল। দেখেছেন বিচারপতি মহাশয়, এটাই প্যারেন্টাল এলিয়েনেশন সিন্ড্রোমের জীবন্ত প্রমাণ। একজন মা নিজের মিথ্যা অহংকার আর লোভের জন্য নিজের নিষ্পাপ বাচ্চাদের তাদের বাবার বিরুদ্ধে বিষে ভরছে। এমন মহিলাকে বাচ্চাদের কাস্টাডি কিভাবে দেওয়া যেতে পারে? এইটা ছিল এক মাস্টার স্ট্রোক। কোর্টরুমে উপস্থিত প্রতিটি ব্যক্তি, এমনকি বিচারপতি মহাশয়ের চোখেও রাজেশের জন্য সহানুভূতি আর আরতির জন্য সন্দেহ ফুটে উঠল। কিন্তু মালহোত্রার সবচেয়ে বড় চাল এখনও বাকি ছিল। সে নিজের শেষ যুক্তিগুলোতে বলল, বিচারপতি মহাশয়, আমার মক্কেল তো আজও নিজের স্ত্রী আর বাচ্চাদেরকে আবার বাড়ি নিয়ে যেতে চায়। সেই সম্পর্ককে আরও একটা সুযোগ দিতে চায়। তারপর সে নাটকীয়ভাবে আরতির দিকে ঘুরল। আরতিজি, রাজেশ আজও আপনাকে ভালোবাসে, বাড়ি ফিরে চলুন। অদিতি বললেন, এটা সম্ভব নয়, আমার মক্কেল তালাক আর খোরপোশ চায়। এটা শুনেই মালহোত্রা জোরে হাসল। সে বিচারপতির দিকে দেখে বলল, দেখেছেন বিচারপতি মহাশয়, আসল সত্য সামনে চলেই এলো। এদের সম্পর্কের থেকে টাকা নিয়েই মানে। কিন্তু আমি আদালতকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, রাজেশজি নিজের স্ত্রী আর বাচ্চাদেরকে ফিরিয়ে নিতে তৈরি। কিন্তু সে এক মুহূর্তের নাটকীয় বিরতি নিল আর তারপর নিজের আওয়াজে এক অধিকার আর অহংকার ভরতে ভরতে বলল, না সে তালাক দেবে আর না এক কানাকড়ি খোরপোশ হিসেবে দেবে। এই বাক্য নয়, এক ঘোষণা ছিল, এক খোলা চ্যালেঞ্জ, এক স্বামীর নিজের সম্পত্তির ওপর হক জানানোর ঘোষণা। আরতি এখন কাঁদছিলও না, সে শূন্য হয়ে গিয়েছিল। তার মনে হল সেই যুদ্ধ হেরে গেছে। সেই সন্ধ্যায় অদিতির অফিসে এক ভয়ানক নীরবতা ছিল। আরতি এক খালি দেওয়ালের দিকে তাকিয়েছিল। অদিতি, আমি মামলা ফিরিয়ে নিতে চাই। অদিতি চমকে গেলেন, কি আরতি, তুমি হুঁশে আছো? এত দূর এসে কি লাভ? অদিতি, আরতির চোখে এক ভয়ানক শূন্যতা ছিল। সব বিক্রি হয়ে গেছে, আইন, প্রতিবেশী, সত্যি, সব কিছু। আমি নিজের ইজ্জতকে আর নিলাম করাতে চাই না, আমি হেরে গেছি। অদিতি আরতির কাঁধ ঝাঁকালেন। না, তুমি হারোনি আরতি, যতক্ষণ আমি বেঁচে আছি তুমি হারতে পারো না। একটা রাস্তা এখনও বাকি আছে। এক শেষ চাল। তার চোখে এক ঔজ্জ্বল্য ছিল। কাল আদালতে এমন এক ঝড় আসবে যা এই মিথ্যার পুরো সাম্রাজ্যকে উড়িয়ে নিয়ে যাবে। শুনানির শেষ দিন। আদালতের ঘর লোকে গিজগিজ করছিল। আজ শেষ জেরা হওয়ার কথা ছিল আর পুরো আশা ছিল যে রায় রাজেশের পক্ষেই হবে। মালহোত্রা নিজের শেষ যুক্তিগুলো দিল। যখন সে বসল তখন বিচারপতি অদিতির দিকে দেখলেন। মিস মেহতা, আপনি কিছু বলতে চান? অদিতি নিজের জায়গায় উঠে দাঁড়ালেন। হ্যাঁ বিচারপতি মহাশয়। তার আওয়াজ শান্ত কিন্তু মজবুত ছিল। শেষ যুক্তি দেওয়ার আগে আমি এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে ডাকতে চাইব, তারপর কোনো সন্দেহ বাকি থাকবে না। কোর্টে এক ফিসফিসানি শুরু হয়ে গেল। মালহোত্রা অবাক হয়ে অদিতির দিকে দেখল। অনুমতি আছে, বিচারপতি বললেন। অদিতি দরজার দিকে দেখলেন আর এক কোর্টের কর্মচারীকে ইশারা করলেন। আমি সাক্ষী হিসেবে ডাকতে চাই শ্রী রামনাথজিকে। এই নামটা শুনেই কোর্টরুমে যেন এক ভূমিকম্প এলো। রাজেশ নিজের চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠল। কি বাবা, এই সব কি বাজে কথা? তার মা কমলার মুখ সাদা হয়ে গেল। মালহোত্রার আত্মবিশ্বাসে ভরা মুখ প্রথমবার ঘাবড়ে গিয়ে হলুদ হয়ে গিয়েছিল। বিচারপতি মহাশয়, এই সব কি তামাশা? সাক্ষী পক্ষাঘাতগ্রস্ত রোগী, সে কথা পর্যন্ত বলতে পারে না, তার মানসিক অবস্থাও ঠিক নেই। বিচারপতি মহাশয়, অদিতি বললেন, আমার সাক্ষীর মানসিক অবস্থা একদম ঠিক আছে, যার ডাক্তারের রিপোর্ট আমার কাছে আছে। আর যেখানে কথা বলার ব্যাপার, সত্যিটা বলার জন্য শুধু জিভের নয়, সাহসের প্রয়োজন হয়। বিচারপতি কিছুক্ষণ ভাবলেন। সাক্ষীকে পেশ করা হোক। আর তারপর এক ওয়ার্ড বয় এক হুইলচেয়ারকে ধীরে ধীরে ভেতরে ঠেলছিল। সেই হুইলচেয়ারে এক বুড়ো দুর্বল ঝুঁকে পড়া শরীর বসেছিল, শ্রীরামনাথজি। তার চোখ ভেতরে ঢোকা ছিল, কিন্তু সেই চোখে আজ এক অদ্ভুত আগুন ছিল। রাজেশ তাকে দেখে হতভম্ব হয়ে গেল। তার নিজের বাবা তার বিনাশের সাক্ষাৎ প্রমাণ হয়ে তার সামনে দাঁড়িয়েছিল। হুইলচেয়ারকে কাঠগড়ার কাছে আনা হলো। অদিতি কোর্টের কর্মচারীকে একটা বড় সাদা বোর্ড আর এক মার্কার পেন আনার ইশারা করলেন। বিচারপতি মহাশয়, আমার সাক্ষী লিখে নিজের বয়ান দেবেন। এই দৃশ্য কেউ আগে কখনো দেখেনি। অদিতি রামনাথজিকে জিজ্ঞেস করলেন, রামনাথজি,
আপনি নিজের বৌমার সাথে নিজের ছেলে রাজেশের ব্যবহার কেমন দেখতেন? রামনাথজি নিজের কাঁপতে থাকা হাত তুললেন। তিনি মার্কার ধরার চেষ্টা করলেন, কিন্তু তা হাত থেকে পড়ে গেল। বহু চেষ্টার পর তিনি মার্কার ধরলেন। তিনি বোর্ডে লেখা শুরু করলেন। প্রতিটি অক্ষর বানাতে তার পুরো আত্মার শক্তি লাগছিল। চা গরম, চা দিয়ে হাত পোড়ালো, বৌমা খুব ভালো, দেবী হয়, রাজেশ খুব মেরেছে, আমার বৌমা নরক ভুগছে। প্রতিটি শব্দের সাথে রাজেশের মুখ আরও সাদা হয়ে যাচ্ছিল। আর তারপর এলো সেই মুহূর্ত যা ইতিহাস তৈরি করল। অদিতি নিজের শেষ প্রশ্ন জিজ্ঞেস করলেন, রামনাথজি, আপনি নিজের ছেলে রাজেশকে শুধু একটা শব্দে কি বলবেন? রামনাথজি নিজের চোখ বন্ধ করলেন। তার চোখের কোণ থেকে জলের দুটো ফোঁটা গড়িয়ে তার কুঁচকে যাওয়া গালে ছড়িয়ে পড়ল। তিনি নিজের বাকি থাকা সব শক্তিকে একত্রিত করলেন। তার রক্তমাখা হাত মার্কারকে এত জোরে ধরল যে তার শিরাগুলো শক্ত হয়ে গেল। তিনি লিখলেন, রাক্ষস। শব্দটা পুরো হতেই মার্কার তার হাত থেকে ছুটে মেঝেতে পড়ে গেল। কোর্টরুমে এক ভয়ানক মৃত্যুর মতো নীরবতা নেমে এলো। কিন্তু গল্পটা এখনও শেষ হয়নি। দর্শক সারিতে বসে থাকা সুধা শর্মা, সেই প্রতিবেশী যে বিক্রি হয়ে গিয়েছিল, এই সব দেখছিল। এক পক্ষাঘাতগ্রস্ত মরতে থাকা মানুষকে নিজেরই সন্তানের বিরুদ্ধে সত্যের জন্য লড়তে দেখে তার বিবেক, যা ঘুমিয়ে গিয়েছিল, জেগে উঠল। সে নিজের জায়গায় উঠে দাঁড়ালো আর চিৎকার করে উঠল, আমি মিথ্যা বলেছিলাম বিচারপতি মহাশয়, আমি মিথ্যা বলেছিলাম। কোর্টে কোলাহল শুরু হয়ে গেল। সুধা কাঁদতে কাঁদতে কাঠগড়ার দিকে ছুটল। বিচারপতি মহাশয়, মালহোত্রা সাহেবের লোক আমাকে 50,000 টাকা দিয়েছিল আর আমার ছেলের চাকরি কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিল। আরতি যা কিছু বলেছে সব সত্যি। আমি নিজের চোখে রাজেশকে তাকে মারতে দেখেছি। আমি নিজের কানে তার চিৎকার শুনেছি। আরতি সীতামাতার মতো পবিত্র, আমাকে ক্ষমা করে দাও আরতি, আমাকে ক্ষমা করে দাও। এটা মামলার শেষ ছিল। একসাথে দুটো সাক্ষ্য, এক নীরব আর এক মুখর, দুজনে মিলে মিথ্যার সাম্রাজ্যকে ভেঙে দিল। রামনাথজি, যিনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, এই সব শুনলেন। তার চোখের কোণ থেকে জল বের হল আর তার মুখে এক শান্ত হাসি ছড়িয়ে পড়ল। এখন সত্যিই কোনো সন্দেহ বাকি ছিল না। রায় কিছুক্ষণের মধ্যেই এসে গেল। বিচারপতি মহাশয়ের আওয়াজে এখন কঠোরতা নয়, এক গভীর দুঃখ আর সম্মান ছিল। শ্রী রামনাথজির বয়ান আর শ্রীমতী সুধা শর্মার সাহসী স্বীকারোক্তির পর এই আদালতের আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। রাজেশ কুমারকে 7 এবং তার মা কমলা দেবীকে 2 বছরের কঠোর কারাদণ্ড শোনানো হল। আরতি দেবীকে সাথে সাথে তালাক দেওয়া হল। রাজেশ কুমারকে আদেশ দেওয়া হল যে সে স্থায়ী খোরপোশ হিসেবে 50 লাখ টাকা আর 2 বাচ্চার ভরণপোষণের জন্য প্রতি মাসে 20,000 টাকা আরতি দেবীকে দেবে। বাড়ি আর বাকি সম্পত্তির অর্ধেক অংশ আরতি আর তার বাচ্চাদের নামে করা হল। রায় শুনেই আরতি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সে জিতে গিয়েছিল, তার সত্যি জিতে গিয়েছিল। সে নিজের পুরনো স্কুলের চাকরিতে আবার যোগদান করছিল আর নিজের পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে সে এখন স্কুলের উপাধ্যক্ষ হয়ে উঠেছিল। সে নিজের শ্বশুর রামনাথজিকে নিজের সাথে নিয়ে এসেছিল। রাজেশ আর তার মায়ের জেলে যাওয়ার পর সেই বাড়িতে সেই অসহায় বুড়ো মানুষটার দেখাশোনা করার কেউ ছিল না। আরতি নিজের ওপর হওয়া প্রতিটি অত্যাচার ভুলে শুধু তার সেই এক বলিদানকে মনে রেখেছিল। সে জানত যে যদি আজ সে স্বাধীন নিঃশ্বাস নিচ্ছে তো শুধু নিজের শ্বশুরের দেওয়া সাহস আর তার সেই শেষ সাক্ষ্যের কারণে। কিন্তু রামনাথজির অবস্থা দিন দিন খারাপ হতে যাচ্ছিল। আরতি তার পুরো খেয়াল রাখত, নিজের হাতে তাকে খাওয়ানো, তার ওষুধের খেয়াল রাখা, তার পাশে বসে তার সাথে কথা বলা। এক সন্ধ্যায় যখন আরতি স্কুল থেকে ফিরল তখন সে দেখল যে রামনাথজি নিজের বিছানায় শুয়ে আছেন। তার মুখ খুব শান্ত ছিল, যেন কোনো গভীর শান্তিতে। তার দুর্বল হাতের কাছে বালিশের ওপর কাগজের একটা মোড়ানো পাতা পড়েছিল। আরতি ধীরে ধীরে সেই কাগজটা তুলল। সেই কাগজের ওপর কাঁপতে থাকা বাঁকা অক্ষরে কিছু লেখা ছিল। আরতি বুঝে গেল যে না জানি কত ঘণ্টার পরিশ্রমের পর তিনি এই চিঠিটা লিখেছিলেন। আরতি বারান্দায় এসে সেই চিঠিটা পড়তে লাগল। প্রিয় বেটি আরতি, নিজের চোখের সামনে নিজের মেয়ের উপর অত্যাচার হতে দেখলাম, আর কিছু করতে পারলাম না। আমার প্রতি মুহূর্তে এই কথার আফসোস থাকবে, কিন্তু মরার আগে আমি নিজের একটা কর্তব্য পুরো করে গেলাম। এই শান্তি আছে আমার। গর্ব হয় যে আমার বাড়িতে তোমার মতো এক দেবী এলো। আমার একটাই ইচ্ছা, নিজের বাচ্চাদের, বিশেষ করে নিজের মেয়েকে কখনো এটা শেখাবে না যে মহিলাকে সহ্য করতে হয়। তাকে শেখাবে যে তাকে সম্মান নিয়ে বাঁচতে হয় আর প্রয়োজন হলে নিজের হকের জন্য লড়তেও হয়। আমার নাতনি তোমার মতো সাহসী হোক, শুধু এটাই চাই। তোমার অসহায় বাবা রামনাথ। আরতির চোখ থেকে জল বেরোচ্ছিল।
কিছুক্ষণ পর যখন সে নিজেকে সামলে ঘরের ভেতরে গেল রামনাথজিকে জাগানোর জন্য, তখন সে দেখল যে তিনি এখনও সেই একইভাবে শান্তভাবে শুয়ে আছেন। সে ধীরে ধীরে তার হাত ধরল। হাত ঠান্ডা ছিল। তার বুক এক অজানা ভয়ে কেঁপে উঠল। সে কাঁপতে থাকা হাত তার নাকের কাছে রাখল। কোনো নিঃশ্বাস আসছিল না। আর তারপর সে চিৎকার করে উঠল। সে তার ঠান্ডা হাত ধরে মেঝেতে বসে এমনভাবে কাঁদতে লাগল যেমন কোনো বাচ্চা কাঁদে। রামনাথজি চলে গিয়েছিলেন, কিন্তু যেতে যেতে তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গিয়েছিলেন। আরতি কাঁদতে কাঁদতে বলল, আমি আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করব বাবা। আমার মেয়ে শুধু সাহসী নয়, সাহসিকতার উদাহরণ হবে। তো বন্ধুরা, আরতি নিজের হকের জন্য যে পদক্ষেপ নিয়েছিল তা কি সঠিক ছিল? নিজের মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনারা চান যে আমরা গল্পের রূপে সবার সামনে নিয়ে আসি, তো আপনারা আমাদের অবশ্যই লিখে পাঠান। আপনারা কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।